দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আর শুরুতে উপজেলা নির্বাচনের খবর, এবারে বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। ঝিনাইদহ ও গাইবান্ধার বিভিন্ন কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম। বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম আছে দিনাজপুরের হিলিতেও। ময়মনসিংহ, রংপুর, সাতক্ষীরা, কুষ্টিয়ার কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। রাঙামাটির ৪ উপজেলায় হিলিসোর্ট কেন্দ্র সহ মোট ৯২টি কেন্দ্রে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বৃষ্টি কমায় ভোটার উপস্থিতি বেড়েছে। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে মাঠে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। সুষ্ঠুভাবে ভোট হইতেছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, কোনো সমস্যা নাই। খুব শান্তশিষ্ট ভোট হয়েছে। আমরা চাই যে আসলে শান্তশিষ্ট রেজাল্ট যেন ওই আমার কাউনিয়া থানার মধ্যে হয়। দর্শক, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের খবর সংগ্রহে মাঠে আছেন সহকর্মীরা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। এই মুহূর্তে কুষ্টিয়ার একটি ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন ও ঝিনাইদহ থেকে শিপলুজ্জামান। প্রথমেই যাব রুহুল আমিন তুহিনের কাছে। তুহিন, সকাল থেকে এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে আর ভোটের পরিবেশ কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। তো ভোট উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা এখন অনুভব করছি এই বড়ইচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, খোকসা উপজেলার। এখানে যেমন ভোট কেন্দ্রে লাইন আছে, ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ অপেক্ষায় রয়েছে যারা পর্যায়ক্রমে ভোট দিতে আসবেন। এখন প্রায় বেলা 2টো বাজে, 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে বৃষ্টির কারণে সকালের দিকে উপস্থিতি খানিকটা কম ছিল। এখানেও ঠিক একই অবস্থা। বৃষ্টির কারণে রাতে বৃষ্টি হয়েছে, সকালে ঘন কালো মেঘ ছিল। সব মিলিয়ে সকালের বেলা কিন্তু এখানে ভোট কেন্দ্রে উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বেড়েছে এবং পর্যায়ক্রমে এই ভোট গ্রহণ চলছে। তবে একটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা এখানে বেশি। নারীরা বেশি ভোট দিতে আসেন। এ বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম স্থানীয় ভোটারদের সাথে। তারা যেটি বলছেন যে ধান কাটার মৌসুম হওয়ায় অনেক পুরুষ তারা কিন্তু বিভিন্ন স্থানে ধান কাটতে গিয়েছেন, যারা কৃষিকাজ করেন। ধান কাটতে যাওয়ার কারণে এলাকায়, বিশেষ করে এলাকাতে পুরুষের সংখ্যা একটু কম, তারা এলাকার বাইরে আছেন, যার কারণেই তারা বলছেন যে পুরুষ ভোটার উপস্থিতি খানিকটা কম দেখা যাচ্ছে। তো আমাদের এই কেন্দ্রে ভোটার রয়েছে প্রায় ৩২০০ জন। ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় ২৫% ভোট এখানে কাস্টিং হয়েছে। তো সেই পরিসংখ্যান যদি আমরা ধরি এবং অপেক্ষমান ভোটারদের পরিসংখ্যান ধরলে আশা করা যায় এখানে একটি ভালো শতাংশের ভোট কাস্টিং হবে। তো 4টা বাজার পরই আমরা সেইটি বলতে পারবো যে ফাইনালি কতগুলো ভোট এখানে আসলে কাস্টিং হলো। তো ভোটারদের উপস্থিতি কিন্তু সময়ের সাথে সাথে বেড়ে চলছে এবং ভোটারদের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে ভোটদানের জন্য। এবং যেটি ভোটাররা বলছেন যে যারা নির্বাচিত হয়ে গত 5 বছর তাদের খবর নেননি, বরঞ্চ ভোট দেওয়ার সময় অর্থাৎ ভোটের সময় আসলেই শুধু তাদের চেহারা দেখা গেছে, এই ধরনের নেতৃত্বকে তারা আসলে এই উপজেলায় আর দেখতে চান না। তারা যারা মানুষের পাশে থাকবেন, মানুষের সেবা করবেন, এই ধরনের নেতৃত্বদেরকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসতে চান। তো এই ছিল আমার কাছে খোকসার উপজেলার নির্বাচনের সবশেষ খবর।
আমি সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলা এবং কালীগঞ্জ উপজেলায় অবস্থান করছি। আপনি জানেন যে ঝিনাইদহ সদর উপজেলা এবং কালীগঞ্জ উপজেলায় 256টি কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অত্যন্ত কম। দর্শক আপনাকে দেখায় যে আমি যেখানে অবস্থান করছি এটি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা আড়পাড়া শিবনগর মডেল প্রাথমিক সরকারি ভোট বিদ্যালয়। এখানে ঝিনাইদহ জেলায় সব থেকে বেশি পরিমাণ ভোট পুল হয়েছে বলে আমরা এখানকার প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানতে পেরেছি। তিনি আমাকে জানিয়েছেন এই দুপুর নাগাদ 26% ভোট এখানে পুল হয়েছেন। তবে আমি কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। এই নির্বাচনে ঝিনাইদহে চেয়ারম্যান পদে 10 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 10 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের প্রার্থী সহ 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলা 3,90,934 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, আর কালীগঞ্জ উপজেলা 2,44,924 জন তাদের ভোট প্রয়োগ করবেন। তাছাড়া আমি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যেখানে স্ট্রাইকিং ফোর্স, র্যাব, পুলিশ নিযুক্ত আছেন। তাছাড়া এখানে নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য এবং শান্তিপূর্ণ করার জন্য এখানে 5 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। তবে ভোটার সকাল থেকে কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল। কিন্তু দুপুরের নাগাদ এখানে এই কেন্দ্রে একমাত্র ঝিনাইদহ জেলার একমাত্র এই কেন্দ্রেতে আমরা জানতে পেরেছি এই কালীগঞ্জ উপজেলা 26% ভোট পুল হয়েছে, এই জানতে পেরেছি আমরা। আর এই ভোট গ্রহণ একটানা বিকাল 4টা পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ঝিনাইদহ, কালীগঞ্জ এবং সদর উপজেলার নির্বাচনের সর্বশেষ সংবাদ। জি, তুহিন ও শিপ্লা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দুই একটি ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নরসিংদী সদরের একটি কেন্দ্রে 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। সকালে উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় এক আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে টাকা দিয়ে ভোট কেনার সময় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে ডিবি পুলিশ। চুয়াডাঙ্গায় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। এ সময় এক ইউপি সদস্যকে 7 দিনের জেল দেয়া হয়। এদিকে নির্বাচনী সংঘর্ষ হয়েছে মাদারীপুরের সদর উপজেলায়। মাদারীপুরের সদরের নির্বাচনী সংঘর্ষের বিষয়ে জানাতে যোগ দিবেন সহকর্মী খলিল মিয়া। খলিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আর কি খবর? জি, আফসানা, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আজ সকাল থেকেই কিন্তু মাদারীপুর সদর এবং রাজৈর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে সকাল 11টার দিকে আমি যেই সেন্টারটাতে দাঁড়িয়ে রয়েছি এটি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ভোট কেন্দ্রটিতে আমরা জানতে পারছি যে সকাল 11টা থেকে ভোট কেন্দ্রের বাহিরে অর্থাৎ প্রায় 30 থেকে 40টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরেই কিন্তু এই স্থানীয় যারা ভোটার রয়েছে তাদের ভিতরে একটি বাড়তি আতঙ্ক বিরাজ করার ফলে কিন্তু তাৎক্ষণিকভাবে 20 থেকে 25 মিনিটেরও বেশি সময় এই কেন্দ্রে ভোট একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে আবার কিন্তু পুনরায় প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু আবার ভোট গ্রহণ শুরু করে এবং আমরা দেখছি এইখানে কিন্তু আমরা প্রায় 12:30টার পর থেকে এই সেন্টারটিতে অপেক্ষা করছি। এখানে কিন্তু এখন সাধারণ ভোটারের উপস্থিতি একেবারে নাই বললেই চলে। তবে সকাল 11টা পর্যন্ত আমি কথা বলছিলাম এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন রাব্বি, তার সাথে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সকাল 11টা পর্যন্ত 600 ভোট এই কেন্দ্রে কাস্ট হয়েছে এবং তার পরবর্তী সময়গুলোতে যেই ভোট চলছে সেটা কিন্তু আশানুরূপ খুব একটা বেশি না এবং জনগণের ভিতরে কিন্তু সেই যে একটা আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু বিরাজ করছে, কারণ প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু এই কেন্দ্রটিকে মনিটরিং করা হচ্ছে। এছাড়া কিন্তু জনগণের ভিতরে কিন্তু সেই এক কথা বলতে গেলে সেই ভয় ভীতিটা কিন্তু এখনো কাটেনি। তো আমরা কিন্তু বলে রাখতে পারি যে এছাড়া মাদারীপুরে রাজৈর এবং সদর উপজেলার অন্যান্য ভোট কেন্দ্রগুলো কিন্তু স্বাভাবিকই রয়েছে এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তাদেরও কিন্তু তেমন কোনো অভিযোগ নেই, শুধু 2-1টি কেন্দ্র ছাড়া। তো এই ছিল মাদারীপুরের সদর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দুপুর 12টা পর্যন্ত এক এক জেলায় গড়ে 15 থেকে 20% হারে ভোট পড়েছে। দুপুরে নির্বাচন কমিশনে এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন,
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় গণ্ডগোল হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বগুড়া জেলায় একটি কেন্দ্রে অবৈধভাবে ভোট প্রদানের দায়ে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও উল্লেখযোগ্য নয়। আর ইসি সচিব জানান, ইভিএম নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ নির্বিঘ্নে চলছে। ঝড়ের কারণে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল অনেক জায়গায়, তাই উপস্থিতি কিছু জায়গায় কম বলেও জানান তিনি। আপনারা প্রাপ্ত তথ্য অ্যানালাইসিস করে দেখেছি, গড়ে অঞ্চলভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। আর বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। দু একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে গণ্ডগোল হওয়াতে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি। ময়মনসিংহের ফুলপুরে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার সময় বাসের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ হয়েছে। ভোরে উপজেলার হরিরামপুর এলাকায় এই দুর্ঘটনার শিকার হন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জেলার ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। সরকারের ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, বিএনপি ভোট বর্জনের যে আহ্বান জানিয়েছিলেন, জনগণ সেটা গ্রহণ করে ভোট বর্জন করেছে। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকার, মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজন ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটাই খুশি কথা। সুতরাং আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে। এবার অন্যান্য প্রসঙ্গ। হজ কার্যক্রম 2024-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ই হজ ব্যবস্থাপনার ফলে হজ পালনের দুর্ভোগ, অব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, হজ যাত্রীদের হয়রানি, ভিসা জটিলতা, ফ্লাইট বিপর্যয়ের সমস্যার সমাধান হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, হাজিদের সুবিধার জন্য বর্তমান সরকার ঢাকায় হজ যাত্রীদের বোর্ডিং, চেক ইন ও বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থা করেছে। হজ যাত্রীরা যাতে সরাসরি নিরাপদে বিমানবন্দর পৌঁছাতে পারেন, সেজন্য হজ অফিস হতে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণের ঘোষণা দেন সরকার প্রধান। তিনি আরও বলেন, বিশ্বের সব মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিদের অধিকার আদায় সহজ হতো, বিশ্ব মুসলিমদের নানা দাবি আদায় হতো। এবছর সরকারি বেসরকারিভাবে 85,257 জন হজ করবেন। আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী, পুরুষ, ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর, আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে দেশে অনুসন্ধান করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখন পর্যন্ত কোনো উপসর্গের রোগী পাওয়া না গেলেও তৎপর আছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে রাজধানীর সিরডাব মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সম্প্রতি সারা বিশ্বে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়ায় টিকা প্রত্যাহার করে অ্যাস্ট্রাজেনেকা। এ সময় ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জাম সংকট না হয় সে ব্যাপারে সতর্ক আছে স্বাস্থ্য বিভাগ। তবে মশা নিয়ন্ত্রণ করতে না পারলে হাসপাতালে চিকিৎসা দিয়ে সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের দেশে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রিপোর্ট আমরা পাই নাই। তবে আমি এটা জানার পরে ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে। মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে।
আমরা সেটা এখনও যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া সীমান্তে বিএসএফের গুলিতে ইয়াসিন আলী ও আব্দুল জলিল নামে 2 বাংলাদেশি নিহত হয়েছে। সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডীর খয়খাটাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি 18 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ ও বিজিবি জানায় তেঁতুলিয়া উপজেলার খয়খাটাপাড়ায় ভারতের দরগাসিং এলাকায় বিএসএফের টহল দলের গুলিতে মৃত্যু হয় তাদের। ঘটনার পর মৃতদেহ দুটি ভারতে নিয়ে গেছে বিএসএফ। ধারণা করা হচ্ছে অবৈধভাবে গরু আনতে তার কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। নিহতদের বাড়ি তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের ব্রহ্মোত্তর ও মাগুরা গ্রামে। চির নতুনের দিল ডাক আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। বাঙালির আবেগ, অনুভূতি আর সংকটে কবিগুরুর গান কবিতা জুগিয়েছে সাহস ও অনুপ্রেরণা। বহুমাত্রিক সৃজন কর্মে বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন রবীন্দ্রনাথ। মানুষের মনে শান্তি, কল্যাণ ও সুগভীর বোধ তৈরি করেছেন নিপুণ প্রত্যয়ে। নৈতিক অবক্ষয় দূর করে নতুন প্রজন্মকে বাঙালির সংস্কৃতিতে আকৃষ্ট করতে রবীন্দ্র পাঠ অপরিহার্য বলে মনে করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক লাইসা আহমেদ। তবে এজন্য রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে বলে মত তার। দেখুন নাতিকা রহমানের রিপোর্ট। আকাশ ভরা সূর্য তারা, হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশক কোহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যে রবীন্দ্রনাথের জন্ম, তার সাহিত্য কিরণ আজও বাঙালি জীবন ও মানুষে এখনো দীপ্তমান। সাহিত্যে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে আনে বিশ্বমর্যাদা। তাই তো শতবর্ষ পরেও মঙ্গল আলোকে কৌতূহল ভরে বাঙালি স্মরণ করে রবি ঠাকুরকে। বাঙালির আত্মিক মুক্তি ও স্বনির্ভরতার প্রতীক কবিগুরু বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। 80 বছরের জীবনে তিনি লিখেছেন 52টি কবিতা গ্রন্থ, 13টি উপন্যাস, ছোট গল্পের বই 95টি, গদ্য গ্রন্থ 36, নাটক 38টি, এঁকেছেন 2500-এরও বেশি চিত্রকর্ম। রবীন্দ্রসঙ্গীত শিল্পী লাইসা আহমেদ লিসা বললেন, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম আজও প্রাসঙ্গিক। তাই বাঙালির হাজার বছরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে যে প্রজন্মের বিচ্যুতি ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্র চর্চা জরুরি। শিশু বয়স থেকে ছেলে মেয়েদেরকে রবীন্দ্রনাথের ছড়া অথবা কবিতার যদি কিংবা গানের সঙ্গে তার যদি পরিচিতি না করি, বিশেষত স্কুল লেভেল থেকে যদি এটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে অনেক বেশি কার্যকর হবে। কেউ সুন্দর করে বলছেন, রবীন্দ্রনাথের জীবন নিয়ে বলছেন, তার কাজ নিয়ে বলছেন, ধারাবাহিকভাবে বলছেন, সেগুলো যদি প্রচারিত হয়, আমার মনে হয় আস্তে আস্তে এই বিষয়ে তাদের আগ্রহ বাড়বে এবং তারাও জানতে চাইবে। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা অনেক সহজ হবে বলে মনে করেন তিনি। আমরা বাঙালি হিসেবে, আমরা এই দেশের নাগরিক হিসেবে আমার হাজার বছরের ঐতিহ্য কি, তার সঙ্গে কি আমার সংযোগ রয়েছে, নাকি আমি বহির্বিশ্বায়নের ফলে তাদের যেগুলো ভালো জিনিস সেটা যেমন গ্রহণ করব, যেটা খারাপ জিনিস সেটাকে বর্জন করবার মতো মানসিকতাটা তো তৈরি করতে হবে। আমি সত্যি সত্যি সেই ধারার মধ্যে রইলাম কিনা, সেই বোধটা তৈরি করতে হলে অবশ্যই শিক্ষা ব্যবস্থায় বিশেষভাবে জোর দেওয়া দরকার। চিরন্তন সত্য সৌন্দর্যের মাধুরীতে, প্রকৃতি ও মানবপ্রেমের সব উপলব্ধিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মনে বিচরণ করবেন অনন্তকাল। জন্মদিনে বিশ্বকবি প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আতিকা রহমান, RTV, ঢাকা। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে দুদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুরে কুঠিবাড়ির মঞ্চে আলোচনা সভার মাধ্যমে দুদিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ MP।
এ সময় কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা প্রশাসক এহতেশাম রেজা, রবীন্দ্র গবেষক সারওয়ার মুর্শেদ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে বিকেলে সঙ্গীতানুষ্ঠান, নাটক প্রদর্শন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কাল বিকেলে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হবে দুদিনের অনুষ্ঠানমালা। তথ্য অধিকার আইনের আওতায় পড়ে এমন তথ্য যে কোনো সরকারি প্রতিষ্ঠানকে দিতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তথ্যের মধ্যে প্রবেশাধিকার থাকতে হবে। তথ্যের জন্য গণমাধ্যমের পক্ষে তিনি নিজেই নেগোশিয়েট করবেন বলেও জানান। এ সময় প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফি জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তথ্য দেওয়ার ব্যাপারে যাদের বাধ্যবাধকতা আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং তাদের সাথে আমরা কমিউনিকেট করব বিভিন্ন পর্যায়ে, যেন তথ্য চাওয়া হলে সেটা দেয়া হয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি যে পদে বসে আছি বা বিভিন্ন পর্যায়ে আমরা সরকারের জায়গায় বা প্রশাসনের জায়গায়, সেই পদের সাথে সংশ্লিষ্ট যত তথ্য সেটা জনগণের প্রপার্টি, এটা আমার প্রপার্টি না। হজ পালনকারীদের জন্য বরাবরের মতো এবারও সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর তেজগাঁওয়ের শাহিনবাগ কেন্দ্রীয় বড় মসজিদে হাজিদের সম্মাননা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। ঢাকা উত্তর সিটির 25 নম্বর ওয়ার্ডের যুব কল্যাণ সংঘের এই আয়োজনে হজের নিয়ম কানুন ও বিধিনিষেধ সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত হজযাত্রীদের হাতে প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেন মন্ত্রী। যারা নতুন যাচ্ছেন তারা একটু জেনে যায় কি কিসের পরে কি করতে হয়, না হলে অনেকেরই আফসোস থেকে যায়, আমি বুঝি কিছু বাদ দিয়ে গেলাম, আমি বুঝি কিছু করলাম না। এগুলো আপনারা শুনে যায় না, আমাদের ইমাম সাহেবরা আপনাদের নিশ্চয়ই বয়ান করেছেন এবং প্রয়োজন হলে আরও করবেন। হাজী সাহেবরা যেন সুন্দর মতন হজটা করে আসতে পারেন এবং তারা আবার আল্লাহ তাআলা যেন তাদেরকে সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসেন, সেই জন্য তারা দোয়ার আয়োজন করেছেন। বাঁচিয়ে রাখি মানবতা প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে সারা দেশে একযোগে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা আর সোসাইটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ সময় সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ওবায়দুল কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী, বোর্ড সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মহাসচিব কাজী শফিকুল আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় সদর দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রাজধানী ঢাকার বেশ কয়েকটি পয়েন্টে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। গাবতলী, শ্যামলী, আসাদ গেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রমের সময় জানালার পাশ দিয়ে প্রতিনিয়ত মোবাইল ফোন ও নারীদের কানের দুল সহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। এসব অপরাধ দমনে পুলিশ আন্তরিক নয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। সুফিয়ান ফারাবি রিপোর্টে এরই বিস্তারিত দেখুন। প্রতিনিয়তই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সড়কের দুপাশে ওত পেতে থাকে ছিনতাইকারীরা। বাসে জানালার পাশে থাকা যাত্রীরা যখন মোবাইল ফোনে মগ্ন, তখনই গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নেয় এই চক্রটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাজধানীর গাবতলীতে একটি সংঘবদ্ধ চক্র এসব অপরাধ ঘটাচ্ছে। রাজধানীর আরো কয়েকটি এলাকাতেও রয়েছে এই ধরনের দুর্বৃত্ত চক্র। আমার সামনে থেকে, আমি যখন মোহাম্মদপুর আসাদ গেটে ছিলাম, তখন আমার সামনে থেকে একটা মোবাইল টান দিয়ে নিয়ে গেছে। দেখছি জানলা খোলা থাকলে মোবাইলে কথা বললে তখন এটা টান দিয়ে নিয়ে যায়। যে কানের দুল ছিঁড়ে নেয়, মাঝে মধ্যে দেখছি মোবাইল নিতেছে। প্রতিদিনই ঘটে আমগো লাইনে, মমিতা রোডে, ঠিকানা রোডে, চাঙ্গারপুর রোডে বেশি, বুঝছেন? যাতায়াত বেশি, তো এদিকে যাত্রীর যাতায়াত বেশি, ছিনতাইকারও বেশি। সাধারণ যাত্রীরা জানায়, এসব অপরাধ নিয়ন্ত্রণে আন্তরিক নয় পুলিশ, ফলে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। 12টা বাজে আমি এখানে ফোনে কথা বলতেছিলাম, আর পিছনে ছিল গাবতলী স্ট্যান্ডে, ফোনটা নিয়ে দৌড় দিচ্ছে। থানা অভিযোগ করছি, বলছে দিবে, এখন পর্যন্ত ফোনটা আমি হাতে পাইনি।
যে পুলিশ প্রশাসন ওনারা চাইলে আসলে ওনারা যে কঠোরভাবে এটা দমন করার জন্য চেষ্টা করে অবশ্যই পারবে, এটা এমন আহামরি কিছু না, এবং আমাদের সকল নাগরিকদের একটু সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। মোবাইল ফোন ছিনতাই সহ এসব ঘটনায় থানায় অভিযোগ করে ফল না মেলায় হতাশা জানিয়েছেন অনেকেই। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। দেশে বিস্তৃত ইভি লাইন আপ উন্মোচন করল মার্সিডিজ বেঞ্জ। মার্সিডিজ বেঞ্জের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেড বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ ইকিউ লাইন আপের 6টি ভিন্ন মডেল চালু করেছে। এই উপলক্ষে সম্প্রতি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্সিডিজ বেঞ্জের আধুনিক এবং ক্লাসিক উভয় ধরনের গাড়ি নিয়ে দিনব্যাপী মোটর শো ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। এ সময় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রৌফ চৌধুরী, বিভাগীয় পরিচালক ইমরান জামান খান, সিইও রেদওয়ানুল জিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দো সুলে তলিয়ে গেছে শত শত শহর। প্রবল বর্ষণে এখন পর্যন্ত নিহত 90 জন, এছাড়া নিখোঁজ রয়েছেন 130 জনেরও বেশি। বাস্তুচ্যুত প্রায় 1.5 লাখ মানুষ। বন্যায় তলিয়ে যাওয়া কিছু শহর অন্যান্য অঞ্চল থেকে এখনও বিচ্ছিন্ন। নিখোঁজদের খুঁজে পাওয়ার আশা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তাই নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হওয়ার পর আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি দল পাঠিয়েছে নেতানিয়াহু। চলছে আলোচনা। এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংগঠনের বারণ সত্ত্বেও গাজার রাফা শহরে আক্রমণ শুরু করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। দখলে নিয়েছে রাফা ক্রসিং, মোতায়েন করেছে সেনা সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে একই পরিবারের 7 জন। এ পরিস্থিতিতে শেষ ঠিকানা রাফা ছেড়ে যাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। এতে গাজায় যুদ্ধবিরতিতে হামাসের সম্মতিতে গাজাবাসীর উচ্ছ্বাস মিশে গেছে ধুলোয়। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন, রাফায় ইসরায়েলি বাহিনীর পূর্ণ আগ্রাসন হবে একটি কৌশলগত ভুল, মানবিক ও রাজনৈতিক বিপর্যয়। এবারে খেলার খবর, ক্রিকেট। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বিকেল 4টায়। ঘরের মাঠে ভারতের মেয়েদের কাছে টানা 4 ম্যাচে বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। সিরিজের শেষ টি-20তে সান্ত্বনা জয় নিয়ে হোয়াইট ওয়াশ এড়ানোটাই এখন চ্যালেঞ্জ লাল সবুজদের মেয়েদের সামনে। এদিকে টানা জয় নিয়ে সিরিজে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে উইমেন ইন ব্লু। শেষ ম্যাচটাও নিজেদের করে স্বাগতিকদের হোয়াইট ওয়াশের স্বাদ দিতে চায় ভারতের নারী দল। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। পরবর্তী নির্বাচনী বুলেটিন বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।